দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 5 উইকেটে 305 রান। তৃতীয় দিনের শুরুটা ভালোই করে পাকিস্তানের আজান ও আওয়াজ। আব্দুল ফজলের ব্যাটে করতে সফরকারীরা অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন আজান, তবে টিকতে পারেনি বেশিক্ষণ। আজকে 103 রানে আউট হন তাসকিন। বলে হতাশ নিয়ে ফিরছেন সান, মাসুদ ও শাকিল। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে 413 রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। অন্যদিকে নারী বিশ্বকাপের 15 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ম্যাচ ও ঘোষিত দলের সবশেষ জানতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ আদনান। আমরা সরাসরি তার কাছে চলে যাব। কেমন দেখলেন আসলে বাংলাদেশের যে দলটা, মানে নারী দলটা হলো, আর অন্যদিকে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার টেস্ট চলছে, প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। তো এখন পর্যন্ত আপার হ্যান্ডে কারা আছে, আপনার কাছে কি মনে হচ্ছে? অমিত যেমনটা বলছিলেন, যদি বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার কথা বলি তাহলে বলবো যে গতকাল অর্থাৎ পাকিস্তান যখন গতকাল ব্যাটিং করছিলেন তখন কিন্তু তারা দুর্দান্ত ব্যাটিং করছিলেন এবং বাংলাদেশের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। তারা মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন, কিন্তু অন্যদিকে যারা পাকিস্তানের যে ডেবিউট দুজন ব্যাটার রয়েছেন তারা হচ্ছেন আজান এবং ফজল। এই দুজন ব্যাটার দুর্দান্ত খেলছিলেন। আজান তৃতীয় দিনে সকালবেলায় তারা আসলে সেঞ্চুরি তুলে নেন এবং ফজল আসলে 7 রানে আউট হয়ে যান এবং এই জুটিটা আসলে ভাঙেন তাসকিন আহমেদ। তাদের 100+ রানের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপের প্রথম ব্রেক থ্রুটা এনে দেন তাসকিন আহমেদ এবং ঠিক এর পরের ওভারেই শান মাসুদ অর্থাৎ পাকিস্তানি যে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকেও আসলে আউট করে দেন তাসকিন আহমেদ। এরপর মিরাজ টানা আরও 2টি উইকেট নিয়ে নেন এবং পাকিস্তানের সবশেষ 5টি উইকেট পড়ে গেছে। তবে একটু দুর্ভাগ্য বলাই চলে, কারণ তাসকিন আহমেদ আরও একটি উইকেট পেয়েছিলেন, তবে সেটি নো বলের কারণে আর হয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলা চলে ম্যাচ 50-50, কারণ হচ্ছে আপনি কাউকে আপার হ্যান্ডে বলতে পারবেন না। যদি বাংলাদেশ আরও 2টো উইকেট নিয়ে নিতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ একটু আপার হ্যান্ডে চলে যেতে পারতো, অথবা পাকিস্তানও যদি 2টি উইকেট কম রাখতে পারতো সেক্ষেত্রে পাকিস্তান একটু আপার হ্যান্ডে থাকতে পারতো। তবে ম্যাচ এখন 50-50। তৃতীয় দিনে আসলে শেষ দিকে বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত কি অপেক্ষা তাই এখন দেখার বিষয়। আর অন্যদিকে অমিত আরেকটি বিষয় নিয়ে আসলে আজকে মিরপুর বেশ সরগরম ছিল, তা হচ্ছে নারীদের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে নারীদের এই যে টি-20 বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে সেখানে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করা হয়েছে। সেই জ্যোতিও কিন্তু খুব একটা ফিট নন, অর্থাৎ যদি একদমই ফিট নন। সেক্ষেত্রে প্রধান নির্বাচক সাজ্জাদ ইসলাম মিশু তিনি আসলে জানিয়েছিলেন যে জ্যোতির যদি এভাবে খেলতে হয়, জ্যোতির যদি ক্রিকেটটা খেলতে হয় তবে আনফিট হয়ে এই ইনজুরি নিয়েই খেলতে হবে অথবা ক্রিকেটটা ছেড়ে দিতে হবে। এই হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অবস্থা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই দলে একমাত্র মারুফা ছাড়া খুব আহামরি কোনো পেসার নেই এবং এই পেসারদের যে ঘাটতি সেটাও আসলে প্রধান নির্বাচক অকপটেই স্বীকার করেছেন। অন্যদিকে বাংলাদেশ দল বিশ্বকাপের ম্যাচ খেলবে হচ্ছে 17 জুন, তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া তারা এর আগে একটি ট্রাই নেশন সিরিজ খেলতে যাবে স্কটল্যান্ড নেদারল্যান্ডসের সাথে, স্কটল্যান্ডের মাটিতেই, এবং 25শে মে সেই সিরিজের জন্য তারা হচ্ছে বাংলাদেশ ত্যাগ করবে এবং 25শে মে সেখানে ট্রাই নেশন সিরিজ খেলে তারপর বাংলাদেশ চলে যাবে ইংল্যান্ডে এবং সেখানে তারা যেই বিশ্বকাপের ম্যাচ রয়েছে তাদের সেই বিশ্বকাপ মিশন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু করবে 17 জুন থেকে। এই ছিল মিরপুর থেকে সবশেষ আপডেট। রাশেদ অমিত। আমাদের সঙ্গে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। দলের উপর আস্থা রেখে নেতৃত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ নিগার সুলতানা ও জ্যোতির উপর, আর তার ডেপুটি হিসেবে থাকছে স্পিনার নাহিদা আক্তার। ঘোষিত স্কোয়াডে বড় পরিবর্তন হিসাবে শারমিন সুলতানাকে বাদ পড়লেও সুযোগ পেয়েছে নতুন মুখ তাজ নেহার। আগামী 12ই জুন ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাচ্ছে 12 দলের এই মেগা আসর। বাংলাদেশে পড়েছে কঠিন গ্রুপ এতে, যেখানে প্রতিপক্ষ হিসাবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তি। 14ই জুন নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগ্রেসরা। শুরু হতেই শেষ হয়ে গেল বাংলাদেশ ও সান মারিনো ম্যাচ টিকিট। তাতেই মাঠে বসে হামজা সমিতদের লড়াই দেখার স্বপ্ন ভাঙল হাজারো প্রবাসীর।
স্বল্প সময়ে টিকিট শেষ হয় হতাশ হয়েছে ইতালি ও পার্শ্ববর্তী দেশের প্রবাসীরা। ইতালি থেকে জায়দুল হক সোহেলের তথ্যে ছবিতে ডেস্ক রিপোর্ট। হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, যার আগমনে রীতিমতো বদলে গেছে দেশের ফুটবলের রূপ। একসময় এশিয়ার গণ্ডিতে খেলা বাংলাদেশ হামজাদের আগমনের পর বাড়িয়েছে প্রস্তুতির সীমানা। নিজেদের ঝালিয়ে নিতে এশিয়ার সীমানা পেরিয়ে বাংলাদেশ এখন বেছে নিয়েছে ইউরোপের মঞ্চ। প্রায় ৭,৫০০ কিলোমিটার দূরের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে ৫ জুন নতুন ইতিহাস লিখবে লাল সবুজের দল। ম্যাচটি মাঠে বসে উপভোগের স্বপ্ন দেখেছিলেন ইতালি ও পার্শ্ববর্তী দেশের প্রবাসীরা। গেল ৫ মে সান মারিনোর ফুটবল ফেডারেশনের নির্ধারিত প্ল্যাটফর্মে শুরু হয় বাংলাদেশ ও সান মারিনো ম্যাচের টিকিট বিক্রি, যা পেতে প্রবাসীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত সান মারিনোতে রোম থেকে গিয়ে খেলা দেখতে প্রায় ১৫টি গাড়ির ব্যবস্থা করেন সমর্থকরা। তবে সব আশায় যেন হতাশা হয়ে গেল হাজার ফুটবল সমর্থকের জন্য। শুরু হতে না হতেই শেষ হয়ে যায় ম্যাচের টিকিট। তাতে আক্ষেপে পড়েন মাঠে বসে খেলা দেখার অপেক্ষায় থাকা অসংখ্য সমর্থক। আমরা ফুটবলের প্রতি খুবই দুর্বল। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং সান মারিনোর যে ফুটবল ম্যাচটি হতে যাচ্ছে, অনেক ইচ্ছা ছিল পরিবার নিয়ে সেখানে খেলা দেখতে যাব, কিন্তু দুঃখের বিষয় যখন টিকিট কাটতে গেলাম তখন জেনে দেখি যে টিকিট অলরেডি শেষ হয়ে গেছে। তো যাই হোক, পরিবার নিয়ে আমরা পরবর্তীতে আমাদের টিভি পর্দা ছাড়া আর কোনো উপায় নেই, টিভি পর্দাতেই দেখবো। বাফুফের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের জন্য কিছু আসন সংখ্যা বাড়িয়ে দেয়, যারা আমরা প্রবাসী বাংলাদেশি যারা অধিকার করে বসে আছি তারা যেন এই ম্যাচটি দেখতে পারি। ইউরোপের প্রবাসীদের মাঝে বাংলাদেশ দল নিয়ে যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে তা আয়োজকদের কাছেও ছিল অভাবনীয়। তবে চাহিদা থাকলেও ধারণ ক্ষমতা পূরণ হয়ে যাওয়ায় প্রবাসীদের জন্য আপাতত বাড়ানো হচ্ছে না টিকিট, এমনটাই তথ্য দিয়েছে টিকিট বিক্রির পোর্টালগুলো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও সান মারিনো কাছাকাছি অবস্থানে থাকলেও ইউরোপীয় কন্ডিশনে মাইল ফলকের এই লড়াইটি জামাল শমিদদের জন্য বড় পরীক্ষা। তবে প্রবাসীদের অভাবনীয় উন্মাদনা প্রমাণ করে যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশ ফুটবলের জোয়ার কতটা শক্তিশালী। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ফুটবলে কি তবে ইউরোপীয় ঘরানার বিপ্লব আসতে যাচ্ছে? হ্যাভিয়ার ক্যাবরার পরবর্তী যুগে লাল সবুজের ডাগ আউট দেখা যেতে পারে এমন এক হেভিওয়েট কোচকে, যিনি বিশ্বমঞ্চে গ্রেথ বেলের মতো মহাতারকাদের সামলেছেন। তিনি আর কেউ নন, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। 2016 ইউরোতে ওয়েলসকে সেমিফাইনালে তুলে ফুটবল বিশ্বকে চমকে দেওয়া এই মাস্টারমাইন্ড এবার বাংলাদেশের ডাগ আউট সামলাবেন, এমন গুঞ্জন এখন উত্তাল দেশের ফুটবল অবস্থা। বাংলাদেশ ফুটবলে কি তবে কোনো বড় বিপ্লব আসতে যাচ্ছে? হ্যাভিয়ার ক্যাবরেরার পর লাল সবুজের ডাগ আউটে বসতে যাচ্ছে এমন একজন, যিনি গ্রেথ বেলের মতো তারকাদের কোচিং করিয়েছেন। হ্যাঁ, কথা বলছি ওয়েলসের কিংবদন্তি কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে। 54 বছর বয়সী এই ওয়েলস কোচ ফুটবলের বিশ্বে পরিচিত পান এক অসাধ্য সাধন করে। 2016 সালে ইউরো কাপে তার অধীনে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল ওয়েলস। শুধু তাই নয়, তার হাত ধরে ফিফা র্যাঙ্কিংয়ে 111 নম্বর থেকে 10 নম্বরে উঠেছিল দলটি। ফুলহ্যাম, রিয়াল সোসিয়েদাদ ও সান্ডারল্যান্ডের মতো বড় ক্লাবেও তিনি তার কোচিং ক্যারিয়ারের ছাপ রেখেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার বড় বাজেটে এমন হাই প্রোফাইল কোচ খুঁজছিলেন। ব্রাজিলের রিও অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেলো রেসে ছিলেন, কিন্তু অভিজ্ঞতায় কোলম্যান এগিয়ে। শোনা যাচ্ছে কোলম্যান তার দীর্ঘদিনের সঙ্গী কিট সিমন্সকেও সহকারী হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে চাইছেন। অর্থাৎ কোচিং প্যানেলে এক ইউরোপীয় পেশাদারিত্বের ছাপ দেখতে পাবে বাংলাদেশ। তবে পথটা সহজ নয়। বর্তমান র্যাঙ্কিং আর পাট কাঠামোয় কোলম্যানের মতো কোচদের জন্য বড় চ্যালেঞ্জের অপেক্ষা করছে। এই হাই প্রোফাইল কোচের মাসিক বেতন হতে পারে 25 থেকে 30 হাজার ডলার, যার বড় যোগান আসবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে। সরকারের এই সহযোগিতারও ইঙ্গিত মিলেছে। চুক্তি এখন কেবল সময়ের ব্যাপার। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ঢাকা পা রাখছে এই মহাতারকা কোচ। কোলম্যানের জাদুকারী ছোঁয়ায় কি বদলে যাবে বাংলাদেশের ফুটবল? রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। খেলার দেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতি শেষে আবারও ফিরে এলাম খেলার দেশে। ফিফা বিশ্বকাপে বাকি আর মাত্র 33 দিন। সোমবার ফিফার কাছে 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড তালিকা জমা দিবে ব্রাজিল। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর অনুযায়ী বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকছেন নেইমার জুনিয়র। কোচ আনচেলত্তির মাস্টার প্ল্যানে আবারও জ্বলে ওঠার ইঙ্গিত দিলেন 10 নম্বর জার্সি। ফুটবল মাঠে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে দুজনের বন্ধুত্ব এক অনন্য দৃষ্টান্ত। একজন আর্জেন্টাইন জাদুকর, অন্যজন ব্রাজিলিয়ান সাম্বা বয়। লিওনেল মেসি আর নেইমার জুনিয়র। অবশেষে এলএম10-এর স্বপ্ন হতে যাচ্ছে সত্যি। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিলের পোস্টার বয় নেইমারের বিশ্বকাপে ফেরার জোরালো আভাস মিলেছে। সময়টা 2023 সালের অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে ইনজুরি নিয়ে নেইমার জুনিয়র যখন মাঠ ছাড়ছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এখানেই হয়তো শেষ। কিন্তু ফিনিক্স পাখির মতো ফিরে আসার গল্পটা নেইমার ভালোই জানেন। যদিও কার্লো আনচেলত্তি ব্রাজিলের ডাগআউটে আসার পর এখন পর্যন্ত কোনো স্কোয়াডে জায়গা পাননি নেইমার। বিশ্বকাপের মঞ্চ কি তাকে ছাড়া ভাবা সম্ভব? এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতার। ফিফার নিয়ম অনুযায়ী সোমবারের মধ্যে জমা দিতে হবে বিশ্বকাপের 55 সদস্যের প্রাথমিক তালিকা। সেই তালিকায় থাকছেন নেইমার। শুধু নেইমার নন, চেলসির নতুন বিস্ময় বালক এস্তেভাও থাকছেন আনচেলত্তির প্রাথমিক পরিকল্পনায়। স্কোয়াডে নাম থাকা মানেই আমেরিকার টিকিট নিশ্চিত নয়। সেলেসাও ভক্তদের উৎকণ্ঠা থাকবে 18 মে নিয়ে। সেদিন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ড জানিয়েছেন, প্রস্তুতি পর্বে নিজের ফিটনেসে উন্নতি দেখাতে পারলে 26 সদস্যের চূড়ান্ত দলে 34 বছর বয়সী এ তারকার বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত। কিছুদিন আগে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বলেছিলেন, নেইমার তার কাছের বন্ধু। বিশ্বকাপে নেইমারের অবশ্যই থাকা উচিত। মেসির সেই আকুতিই যেন পাচ্ছে সার্থকতা। ফুটবল বিধাতা যেন বন্ধুর ডাকেই সাড়া দিলেন। সেলেসাওদের প্রাথমিক স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি শুধু ব্রাজিল ভক্তদের নয়, স্বস্তি দিয়েছে খোদ লিওনেল মেসিকেও। কোটি ব্রাজিলিয়ান ভক্তের উৎকণ্ঠা আর প্রার্থনা কেবল 18 মের সেই মাহেন্দ্রক্ষণকে ঘিরে। আনচেলত্তি কি তার তুরুপের তাস নেইমারকে নিয়েই মিশন হেক্সার চূড়ান্ত ছক আঁকবেন, নাকি ভরসা রাখবেন এক ঝাঁক ক্ষিপ্র তরুণের উপর? উত্তরের জন্য ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন। তবে সব জল্পনা ছাপিয়ে একটা সত্যই ভাসছে ফুটবল আকাশে, নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে মরিয়া নেইমার। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বেনফোর্ডের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। অন্য ম্যাচে লিভারপুলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে চেলসি। ঘরের মাঠে গোলের দেখা পেয়ে গোল মেশিন আর্লিং হাল্যান্ড। অতিরিক্ত সময় শেষ মুহূর্তে সিটির জয় নিশ্চিত করে মারমুর। এই জয়ের ফলে শীর্ষে থাকা লিওনেল মেসির 1 গোল 2 অ্যাসিস্ট মেজর সকার লিগে টরন্টো এফসিকে 4-2 গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকে দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সকল খবর পেতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টস ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।